ষষ্ঠ শ্রেণীর ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি বেশ কিছু ক্লাস নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র থেকে নিয়েছি। অনেক সম্মানিত অভিভাবকদের আগ্রহ এবং তোমাদের অনুপ্রেরণার কারণে আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের সামনে উপস্থাপন করব। তো চলো আমরা মূল ক্লাসে প্রবেশ করি। তার আগে আমার পরিচয় দিচ্ছি। আমি পঙ্কজ কান্তি গুপ, সহকারী শিক্ষক, পুটিজুড়ি এসসি উচ্চ বিদ্যালয়, বাহুবল, হবিগঞ্জ। আমরা বোর্ডে কয়েকটি শব্দ লিখব। আমরা কোন বিষয়ে পড়াচ্ছি তা তোমরা দেখছো, যুক্ত ব্যঞ্জনবর্ণ ও বিশ্লেষণ। আমরা কয়েকটি শব্দ তোমাদের সামনে লিখছি, অত্যন্ত কঠিন শব্দ। তোমরা একটু, আমি বলবো না কি লিখছি, এই যে তিনটি শব্দ আমি লিখলাম এবং আমি প্রথমে বলেছি অত্যন্ত কঠিন তিনটি শব্দ। তোমরা হয়তো হাসছো মনে মনে যে স্যার, এটি তো খুব সহজ তিনটি শব্দ লিখেছেন, বিজ্ঞান, কৃষ্ণচূড়া, ব্রহ্ম। হ্যাঁ, ঠিক বলেছ, খুব সহজ। তোমরা পড়তেও পারছো এবং পরীক্ষায়ও লিখছো, ভালো। কিন্তু আমি যদি বলি যে বিজ্ঞান তুমি বানান করো, কৃষ্ণচূড়া এবং ব্রহ্মটা বানান করো, তো তখনই কিন্তু ঝামেলাটা তৈরি হয়। আমি জানি তোমরা অনেকেই হয়তো পারবে, কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রীরাই কিন্তু এই বানানটা শুদ্ধভাবে করতে পারে না। আর না পারার একটা অন্যতম কারণ হলো যুক্ত ব্যঞ্জন বর্ণগুলোর বিশ্লেষণ না জানা। আজকে এই জন্যই আমরা ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করব শুধু ষষ্ঠ শ্রেণী না, বড় ক্লাসের যারা আছে তাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা প্রথমেই যে জিনিসটি জানব সেটি হলো যুক্ত ব্যঞ্জন কাকে বলে। তোমাদের পাঠ্য বইয়ে চমৎকারভাবে এটি দেওয়া আছে, তারপরে আমরা যদি একটু লিখে দিই সহজ হবে তোমাদের কাছে। দুই বা তার চেয়ে, তোমরা একটু লিখে নিতে পারো। আমরা বলছি কি, যুক্ত বর্ণ কাকে বলে, দুঃখিত, যুক্ত ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন। দুই বা ততোধিক ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন ধ্বনির মধ্যে কোনো স্বরধ্বনি না থাকলে ব্যঞ্জন ধ্বনি দুটি কি করে একত্রে লেখা হয়, যেমন আমরা উদাহরণ দিতে পারি। ধরো ব যুগ অ যুগ ক যুগ ত যুগ আ, কি হলো? বক্তা। দেখো ব, তারপরে কি হলো? ব অ, আমরা ধ্বনির কথা বলছি। ক ত, শেষে আছে আকার। এই বর ও একটি ধ্বনি আছে, কিন্তু এখানে ক এবং তর
মাঝামাঝি কোনো স্বরধ্বনি নেই। কি হয়েছে? একত্রে ব কয়তয় হয়েছে, গেল কয়তয়। এ কথাটি বলছে এখানে দুই বা ততোধিক ব্যঞ্জন ধ্বনির মধ্যে স্বরধ্বনি যদি না থাকে, এখানে স্বরধ্বনি নেই, না থাকলে ব্যঞ্জন ধ্বনি দুটি একত্রে, এটি যুক্ত, দুঃখিত, যুক্ত ব্যঞ্জন। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এটি হলো যুক্ত ব্যঞ্জন। তাহলে আমরা কি বুঝবো? যদি দুটি স্বরধ্বনি পাশাপাশি থাকে এবং তার মাঝে কোনো স্বর ধ্বনি যদি না থাকে, তাহলে এই যে ব্যঞ্জন ধ্বনিগুলো একত্রে হয়ে যুক্ত হয়ে যায়, এটি হলো যুক্ত ব্যঞ্জন। এখন আমরা যুক্ত ব্যঞ্জনকে যদি আমরা একটু মুছে ফেলি, আমরা যুক্ত ব্যঞ্জনকে আমরা দুই ভাগে প্রধানত ভাগ করতে পারি। যুক্ত ব্যঞ্জন আমরা যদি দুই ভাগে ভাগ করি, তাহলে প্রথম অংশে আমরা দেখতে পাই দ্বিত্ব ব্যঞ্জন। দ্বিত্ব ব্যঞ্জন। আর আরেকটি হলো সাধারণ যুক্ত ব্যঞ্জন। এখন খুব সহজ এই জিনিসটা। দ্বিত্ব ব্যঞ্জন হলো একই ব্যঞ্জন যদি পরপর দুবার ব্যবহৃত হয়, তখন তাকে আমরা বলবো দ্বিত্ব ব্যঞ্জন। যেমন একটা উদাহরণ দিলে স্পষ্ট হয়ে যাবে। আমরা যদি লিখি উচ্চ, দেখো এখানে কি হলো, এখানে এই জায়গাটায় চ যুগ চ দুইবার উচ্চারণ হলো। বা আরেকটি উদাহরণ আমরা দেখাতে পারি, যেমন বিপন্ন, এখানে কি যুক্ত হয়েছে? ন যুগ ন, দুইবার যুক্ত হলো, এই জন্য ওটাকে বলবো আমরা দ্বিত্ব ব্যঞ্জন। আর সাধারণ যুক্ত ব্যঞ্জন হলো দ্বিত্ব ব্যঞ্জন ছাড়া বাকি যা আছে সবগুলোকে আমরা বলবো সাধারণ যুক্ত ব্যঞ্জন। যেমন হতে পারে লক্ষ্য, এখানে দেখো দ্বিত্ব নেই, কিন্তু আমরা একটু পরেই যাব কিভাবে লক্ষ্য বানানটি হলো। কিংবা যদি আমরা বলি বক্র, এই যে জিনিসগুলো, এখানে কিন্তু দ্বিত্ব নেই। এখানে কি যুক্ত হয়েছে? ক যুগ মূর্ধন্যস্ব, এটা আমরা পরে জানবো। তো এখানে দেখো দ্বিত্ব নেই, একই জিনিস দুইবার উচ্চারিত হয়নি। আচ্ছা, তাহলে আমরা দুইটা জিনিস স্পষ্ট হলাম, একটি হলো দ্বিত্ব ব্যঞ্জন আর একটি হলো সাধারণ যুক্ত ব্যঞ্জন। এবার আমরা দেখব যে তোমাদের হয়তো ধারণা হতে পারে যে স্যার শুধুমাত্র কি দুটি ধ্বনি যুক্ত হয়? না, আমরা এখন যে জিনিসটি দেখব যে যুক্ত ব্যঞ্জন কিন্তু বিভিন্নভাবে হতে পারে। দুটি ব্যঞ্জনের সহযোগে হতে পারে, আবার তিনটির সহযোগে হতে পারে, আবার চারটি ব্যঞ্জনের সহযোগেও একটি যুক্ত ব্যঞ্জন হতে পারে। যেমন আমরা যদি বলি দুটির একটি উদাহরণ দিই, তাহলে অসংখ্য আছে, কয়তয়, যেমন ক যুক্ত। যদি আমি তিনটির উদাহরণ দিই, তাহলে দেখবে তিনটির আমরা কি উদাহরণ পাই? যেমন উজ্জ্বল, বড়ি এইভাবে লিখি না আমরা উজ্জ্বল, যেমন উজ্জ্বল। দেখো এখানে বড়ি জ জ এবং ব, তিনটি। আবার চারটিও হতে পারে। কিভাবে হতে পারে? যেমন আমরা যদি স্বাতন্ত্র বানানটি লিখি, স্বাতন্ত্র বানানটি যদি আমরা লিখি, তাহলে দেখবো সাত নয় তয় রফলা জফলা, এখানে দেখো চারটি আছে। তো এটি হতে পারে। যেমন হতে পারে কি, এখানে কি কি আছে? ন যুগ ত যুগ র যুগ জ, জফলা। তো এই যে দেখো এখানে কি ঘটলো, আমরা কি জানলাম? তাহলে যুক্ত ব্যঞ্জন দুটিও হতে পারে, তিনটি মিলে হতে পারে, আবার চারটি যুক্ত ব্যঞ্জন হয়ে যেতে পারে। এখন আমরা দেখব আরো দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটি হলো
স্বচ্ছযুক্ত ব্যঞ্জন, আরেকটি হলো অস্বচ্ছযুক্ত ব্যঞ্জন। এটি কি আমি একটু আরেকবার দেখাই। দেখো, স্বচ্ছ, স্বচ্ছ মানে কি? যা দেখা যায়। আমরা কাজের জিনিসে যখন রাখি তখন আমরা কি হয়, মানে এগুলোকে আমরা দেখতে পারি নাকি যুক্ত ব্যঞ্জন। কিন্তু অস্বচ্ছ যদি হয় তাহলে কি হয়, দেখা যায় না। তো যেমন ধরো আরেকটি আমরা কি বললাম, অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন। ওকে, এখন স্বচ্ছযুক্ত ব্যঞ্জনটা কেমন হতে পারে? যেমন দেখো, এটি একটি ও আর কি হয়, খ যুক্ত হয়ে গেছে। তো এটি কিন্তু আমরা বুঝতে পারি যখন আমরা শঙ্খ লিখি, এইভাবে লিখি, এখানে স্পষ্টই বোঝা যায় ও এবং খ দুটি ধ্বনির এখানে মিলন ঘটেছে। কিন্তু অস্বচ্ছ যখন হয় তখন কি হয়, তখন কিন্তু বোঝা যায় না। যেমন ধরো, এই শব্দটা দেখলে কিন্তু বোঝা যায় না যে এখানে, আমি তোমাদেরকে একটু বলবো, ছোট ক্লাসের যারা আছে 1-2-তে পড়ে, তাদেরকে যখন কিছু পড়তে বলো তখন তারা কিন্তু এটা, যারা যুক্ত বর্ণ জানবে না তারা কিন্তু বুঝবে না এখানে কোন কোন বর্ণ লুকিয়ে আছে, তাদেরকে বুঝাতে হবে। তো এই যে মানে অস্বচ্ছ অবস্থায় থাকে, যেমন আমরা যদি লিখি শিক্ষা, তাহলে এখানে কি কি আছে, ক এবং মূর্ধন্য ষ। অস্বচ্ছ মানে লুকিয়েও আছে, এখানে দেখা যায় না এটা। তাহলে এইভাবে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি হলো স্বচ্ছযুক্ত ব্যঞ্জন, আরেকটি হলো অস্বচ্ছযুক্ত ব্যঞ্জন। তো শিক্ষার্থীরা, আমি আশা করি এই পর্যন্ত তোমরা হয়তো বুঝতে পেরেছ। এবার আমরা যাব তোমাদের কাছে আসল যে কাজটা। আসলে এই পাঠটি অত্যন্ত ছোট কিন্তু অত্যন্ত কাজের একটি পাঠ, আমি মনে করি সারা জীবন তোমাদের কাছে এটি গুরুত্ব বহন করবে। এবার আমি তোমাদের একটি জিনিস দেখাবো, তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে প্লিজ। তোমরা একটি চার্ট দেখতে পাচ্ছ। আমরা এখানে অনেকগুলো যুক্ত ব্যঞ্জনকে আমরা এখানে নিয়ে এসেছি। তোমাদের আলোচনাটা যাতে একটু বড় করা যায়, কারণ লিখলে অনেক সময় যাবে। এবার আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আমরা আমরা যদি এখানে অনেকগুলো যুক্ত ব্যঞ্জন বর্ণ বিশ্লেষণ, আমরা মূল পাঠের যে বিষয়গুলো আনলাম, লক্ষ্য করো। আমরা প্রথমে যদি দেখি, এখানে কি লেখা, শক্ত। আমরা কিন্তু পড়তে পারি শক্ত, কিন্তু এখানে ক এবং ত মিলে কি হয়েছে, কয়তয়। তারপরেরটা হলো বক্র, ক যুগ র, তাহলে ব কয় যুগ র, বক্র। পরেরটা আমরা কি লিখলাম এখানে, বক্ষ। তাহলে এই যে জিনিসটা, এটাকে কি বলবো আমরা, ক যুগ মূর্ধন্য ষ, ক মূর্ধন্য ষ সংযুক্ত। অঙ্ক, উ ক। শঙ্খ, তালিবস্য উ খ। মনে আছে নিশ্চয়, আগে আমরা তোমাদেরকে বুঝিয়েছিলাম যে স্বচ্ছ ব্যঞ্জন যেটা বলে এখানে। এখন অঙ্গ, অ। এই যে জিনিসটা আমরা পড়ি কিন্তু ঠিক, এখানে কোন কোন লুকিয়ে আছে ধ্বনিগুলো, ও এবং গ। তারপরেরটা জ্ঞান, এখানে বর্গীয় জ এবং কি আছে এখানে, ইয়। এই দুটি যুক্ত হয়ে গেল জ্ঞান। এখন প্রশ্ন হতে পারে, স্যার উচ্চারণটি এভাবে কেন, জ্ঞান। হ্যাঁ, এটা আমরা একটু পরের ক্লাসে তোমরা পাবে, এখানে কখন উচ্চারণের পরিবর্তনগুলো কেন হয়, কিভাবে হয়, এটা আমরা হয়তো অষ্টম শ্রেণীর ক্লাসে এটা খুব সুন্দরভাবে দেওয়া আছে। তোমরা ক্লাসগুলো নিয়মিত দেখলেই বুঝতে পারবে। তারপরে আছে মঞ্চ, তাইলে ইয় চ, লাঞ্ছনা। লাঞ্ছনা যুক্ত হয়েছে ইয় ছ। ভঞ্জন, ভঞ্জনের ভ ইয় বর্গীয় চ। চট্টগ্রাম। লক্ষ্য করো, আমি নিশ্চিত অনেক বড়রাও কিন্তু এই ভুলটা আমরা অনেক সময় করি। চট্টগ্রাম যখন লিখি আমরা মনে করি অনেক সময় চ টয় রফলা, কিন্তু না, এখানে টট, চ টট, চট্টগ্রাম। আচ্ছা, কাণ্ড, মূর্ধন্য যুগ ড,
কয় আকার মূর্ধন্য যোগ ড, তো হলো কাণ্ড। তারপরে হলো বৃত্ত, বৃত্ততে কি আছে ত থ, তত। পত্র প তয় রয়। আচ্ছা, তারপরে আছে শত্রু, এখানে দেখো দুটি নাই, এখানে কিন্তু আমরা আগের যে ক্লাসটায় আমরা একটু আগে বলছিলাম যে তিনটি ব্যঞ্জনের সংযোগেও অনেক সময় কি হয়, হতে পারে শত্রু, ত যুগ র যুগ ও, ও। উত্থান ত থ, যুদ্ধ জ দ ধ, অন্ধ অ নয় ধয়, ভ্রমণ ভ যুগ র, ভ্রমণ। তারপরে ভ্রুকুটি ভ র, তারপরে দীর্ঘ। রুমাল, আবার রূপ রস্যকার আগে রুমালে, আর রূপের ক্ষেত্রে কিন্তু দীর্ঘকার হয়ে গেল। শুভ। তারপরে অশ্রু, অশ্রু বানানটা কিভাবে লিখি আমরা, অ স যুগ র, তারপরে সংযুক্ত কি হয় উ। শুশ্রূষা। তারপরে আছে গ্রীষ্ম। এখন তোমাদের আবারও হয়তো প্রশ্ন যে স্যার এখানে মূর্ধন্য ষ ম যুক্ত হয়ে তো গ্রীষ্ম হওয়ার কথা, কিন্তু আমরা বলি কি গ্রীষ্ম। এটা কেন বলি এটা আমরা পরের ক্লাসে বলবো, তো একটু তোমাদের কিউরিয়াসিটি থাকতে পারে, তোমাদের এই কৌতূহল মেটানোর জন্য বলছি। যদি কোনো শব্দে শেষে বা মাঝে মফলা যুক্ত হয় তখন তার দ্বিত্ব উচ্চারণ হয়। তোমরা তারপরে আমরা এখানে আরো কিছু শব্দ আমরা যদি তোমাদেরকে দেখাই, 27 পৃষ্ঠায় তোমরা আরো কিছু শব্দ পাবে। এই শব্দগুলো যদি একটু খেয়াল করো তাহলে দেখবে আমরা আরো কিছু আছে, যেমন ধরো উষ্ণ। আমার খুব মজা লাগে একটা বিষয়, আমি একবার কম্পিউটারে কাজ করতে গিয়ে কৃষ্ণচূড়া বানানটা কোনোভাবেই পারছিলাম না। এখন আমি তো ভাবি, অনেকেই ভাবে যে মূর্ধন্য ষ যোগ ইয় হয়ে যায় কি কয় রিকার ক্রি যুগ মূর্ধন্য ষ যোগ নিয়। আমি এইভাবেই কিন্তু দিয়েছিলাম, আমি স্পষ্টভাবেই বলি। তখনও অনেক আগের কথা বলছিলাম, তখন আমি কলেজে পড়ি। তারপরে কোনোভাবে মেলাতে পারিনি, পরবর্তীতে দেখলাম যে না, আমি বানানটা ভুল লিখেছি। আসলে হবে কয় রিকার যুগ মূর্ধন্য ষ যুগ মূর্ধন্য ন। দেখো তো, দেখতে কিন্তু কি বোঝা যাচ্ছে ইয়, কিন্তু আসলে ইয় না, এখানে হয় মূর্ধন্য ষ যুগ মূর্ধন্য ন। এরকম আরো অনেকগুলো শব্দ আছে, যেমন এখানে দেখো আমরা এই শব্দগুলো আমরা প্রায় লিখি, অপূর্বান্ন, অপরাহ্ন বলি আমরা, আবার অনেক সময় আমরা এইভাবে লিখি না। তাহলে দেখো এই যে জিনিসটা লিখলাম, এখানে কি যুক্ত হয়েছে, হর সাথে যুক্ত হয়েছে দন্তন্য, আর এখানে কি হয়েছে, হর সাথে যুক্ত হয়েছে মূর্ধন্য ণ। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমি আশা করি যে এই চার্ট যেটি আছে তোমাদের এখানে, তোমাদের পাঠ্য বইয়ে তোমরা 28 পৃষ্ঠায় এবং 29 পৃষ্ঠায় চমৎকারভাবে দেওয়া আছে যুক্ত ব্যঞ্জনগুলো। এগুলো তোমরা একটু বিশ্লেষণ করবে। আমি তোমাদের একটি বাড়ির কাজ দিতে চাই। বাড়ির কাজটি হলো যে আমি যতগুলো এখানে বইয়ের মধ্যে যেগুলো উদাহরণ দেওয়া আছে, প্রত্যেকটির জন্য দুটি করে শব্দ এখানে দেওয়া আছে। তোমরা এই দুটি শব্দতেই কিন্তু থাকবে না, এই দুটি শব্দ বাদ দিয়ে অতিরিক্ত আরো দুটি শব্দ তোমরা প্রত্যেকটির বিপরীতে তোমরা এখানে, আমি যেমন ধরো সত্য দেওয়া আছে এখানে, তো তোমরা এখানে সত্য না দিয়ে ভক্ত দেও, আরো দুটি শব্দ তোমরা তৈরি করবে। যেমন পত্র আছে, পত্র না দিয়ে তুমি তৈরি করো। যেমন অঙ্গ আছে, না দিয়ে দেও ভঙ্গ, আরো দুটি শব্দ তোমরা তৈরি। তাহলে কি হবে, শব্দের ভান্ডারটা সমৃদ্ধ হবে এবং বিষয়টা তোমরা ধারণাটা স্পষ্ট হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমি মনে করি যে এই জিনিসটি আজকেই তোমরা ক্লাস দেখার সাথে সাথে তোমরা কাজটি করে ফেলবে এবং খুব মজা পাবে। যে কোনো পত্রিকা, যে কোনো বই দেখবে তোমরা খুব সুন্দরভাবে বানান করে পড়তে পারবে। আর বানান করে পড়ার মধ্যেই কিন্তু আনন্দের, আর এই আনন্দের মধ্যেই তোমাদের সময়টুকু অতিবাহিত হোক। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।